সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ এর উপর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই এমসিকিউগুলো যদি তুমি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো একটি এমসিকিউ আছে, আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়? এটা আসলে মুখস্থের বিষয়, এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এটা আমাদের আনসার হলো 1 নাম্বার ক, ইবনে আল হায়াম। পরবর্তীতে চলে যাই। এখানে খেয়াল করে দেখো আরেকটি বিজ্ঞানীর নাম সম্পর্কিত আরেকটি এমসিকিউ আছে। কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এটা হলো ডিরাক। এটা ঠিক আগের মতো এটা মুখস্থ রাখতে হবে, বিজ্ঞানী ডিরাক। এবার দেখো এখানে আরেকটি এমসিকিউ, কে দেখিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? আমরা জানি হাবল একজন বিজ্ঞানী এবং তিনি টেলিস্কোপ আবিষ্কার করেন। বিজ্ঞানী হাবল এটা দেখিয়েছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এরপরে একটি এমসিকিউ দেখো, কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? এটা আমরা জানি, এটাও মুখস্থের ব্যাপার, বিজ্ঞানী থেলিস। এরপরে দেখো, কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? এটা মুখস্থ রাখতে হবে, কোপার্নিকাস। তোমাদের এই অধ্যায়ে অনেকগুলো বিজ্ঞানীর নাম এবং আবিষ্কার আছে, এগুলি তোমাদের মুখস্থ রাখলে এই জাতীয় যত এমসিকিউ আছে সবগুলি তুমি আনসার করতে পারবে। নেক্সট, খেয়াল করে দেখো কোনটি মৌলিক রাশি? তোমাদের বইয়ে 7টি মৌলিক রাশির নাম দেওয়া আছে, আসলে 7টি মৌলিক রাশি। এই 7টি মৌলিক রাশি যদি তুমি মুখস্থ করে রাখো, এখানে আমি একটি লিস্ট দিয়ে রেখেছি। এই দেখো এখানে একটি লিস্ট দিয়ে রেখেছি, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই 7টি মৌলিক রাশি যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে এই জাতীয় যত এমসিকিউ আছে সবগুলি তুমি আনসার করতে পারবে। তাহলে এখানে আমরা দেখি কোনটি মৌলিক রাশি, অর্থাৎ তাহলে এখানে একটি মৌলিক রাশি হবে। খেয়াল করে দেখো, এই যে এখানে তাপমাত্রা আছে, এখানে তাপমাত্রা আছে, তাপমাত্রা মৌলিক রাশি। আর বাকি একটিও মৌলিক রাশির মধ্যে পড়ে না, অর্থাৎ এখানে তাপমাত্রাই মৌলিক রাশি। নেক্সট, কোনটি লব্ধ রাশি? ঠিক আগের মতোই, কোনটি লব্ধ রাশি? এখানেও সেই যদি আমরা মৌলিক রাশির লিস্ট আমরা মুখস্থ রাখতে পারি, 7টি মৌলিক রাশি, তাহলে আমরা এখানে লব্ধ রাশি অতি সহজেই খুঁজে পাবো। এখানে আমরা দেখি পদার্থের পরিমাণ, এই যে এখানে পদার্থের পরিমাণ দেওয়া আছে, এটা আসলে মৌলিক রাশি। তারপরে দীপন তীব্রতা দেওয়া আছে, এই দীপন তীব্রতা এটাও মৌলিক রাশি। বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, একই কথা, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। তাহলে এখানে বাকি থাকে তাপ, তাপ এখানে কোথাও নেই, তাহলে তাপই হলো আনসার। দেখতে পাচ্ছ তো, এখানে তুমি যদি মৌলিক রাশির নামগুলি মুখস্থ রাখতে পারো, তাহলে এই ধরনের প্রশ্ন ইজিলি আনসার করতে পারবে। এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে। এখানে খেয়াল করে দেখো আরেকটি প্রশ্ন, নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? কোন রাশিদ্বয়, অর্থাৎ এখানে দুটি করে রাশি দেওয়া আছে। এরকম প্রশ্ন আরো থাকে যে কোন রাশি যুগল, যুগল বলতে দুইটাকে বোঝানো হয়। কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? এখানে আমরা একটি ভেক্টর রাশির লিস্ট দিয়েছি, যেটি তোমাদের এসএসসি পরীক্ষায় এই লিস্টের মধ্যেই মোটামুটি থাকে ভেক্টর রাশিগুলো। এখানে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে যদি আমরা দেখি, এখানে ত্বরণ ভেক্টর রাশি, দ্রুতি ভেক্টর রাশি না, এখানে ভর ভেক্টর রাশি না, সময় ভেক্টর রাশি না, সরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, অর্থাৎ এই রাশিদ্বয় ভেক্টর রাশি। এখানে চাপ এবং দীপন তীব্রতা কোনোটাই ভেক্টর রাশি নয়। তাহলে এখানে গ হবে আনসার। কোন রাশিদ্বয়, অর্থাৎ কোন রাশি দুটি ভেক্টর রাশি, এটা জানতে চাওয়া হয়েছে, এখানে আনসার হবে গ। এরপরে খেয়াল করো, দীপন তীব্রতার একক কোনটি? এখানে আমাদের 7টি মৌলিক রাশি আছে, 7টি মৌলিক রাশির 7টি মৌলিক একক আছে। এই এককগুলি যদি আমরা মনে রাখতে পারি রাশি অনুযায়ী, তাহলে আমাদের অনেক এমসিকিউ আমরা সহজে আনসার করতে পারবো। এখানে দেওয়া আছে দীপন তীব্রতার একক কোনটি? এই যে লাস্টে দেখো দীপন তীব্রতা, এটির একক হলো ক্যান্ডেলা, এর সংক্ষেপে লেখে সিডি। তাহলে এখানে দীপন তীব্রতার একক হলো ঘ নাম্বার সিডি, অর্থাৎ ক্যান্ডেলা। নেক্সট, এখানে দেওয়া আছে 1 am = কত মিটার? এখানে am দ্বারা বোঝানো হয়েছে অ্যাটোমিটার, অ্যাটোমিটার। তাহলে 1 am অর্থাৎ 1 অ্যাটোমিটার সমান কত মিটার? এই যে এখানে দেখো লেখা আছে অ্যাটোমিটার, এরকম 1 অ্যাটোমিটার সমান 10⁻⁻18, অর্থাৎ এখানে আনসার হবে ক।
এই যে দেখো এখানে একটি টেবিল দেওয়া আছে, এই টেবিলটি যদি তোমরা মনে রাখতে পারো, এই টেবিলটা মনে রাখতে পারো, তাহলে এই জাতীয় যত এমসিকিউ আছে সবগুলি আনসার করতে পারবা। মনে রাখবা, মুখস্থ করে অনেক এমসিকিউ আনসার করা যায়, তবে বইয়ের এই জাতীয় টেবিলগুলো তোমরা যদি মনে রাখতে পারো, অনেক এমসিকিউ এই টেবিলের সাহায্য নিয়ে তোমরা আনসার করতে পারবে। খেয়াল করে দেখো কোনটি সবচেয়ে ছোট একক। এখানে এককের একটা লিস্ট দেওয়া আছে বড় থেকে ছোট। খেয়াল করে দেখো সবচেয়ে বড় হলো এই লিস্টের মধ্যে ডেসি এবং সবচেয়ে ছোট হলো এটো। আচ্ছা, সেই অনুযায়ী উপরে সবচেয়ে বড়, নিচে সবচেয়ে ছোট। এখানে আমরা দেখি কোনটি, এখানে দেখা যাচ্ছে ফেমটোমিটার। ফেমটোটা এই যে লাস্টের দিকে ছোট, সবচেয়ে ছোট আগেরটা, আর ফেমটোর চেয়ে আর কোনোটা ছোট দেওয়া নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি ফেমটো মানে হলো 10⁻⁻15, পিকো মানে হলো 10⁻⁻12, ন্যানো মানে হলো 10⁻⁻9, আর মাইক্রো মানে হলো 10⁻⁻6। তাহলে এখানে বোঝা যাচ্ছে ফেমটোটাই সবচেয়ে ছোট, তাহলে এটাই আমাদের হবে আনসার, ক নাম্বার ফেমটো। নেক্সট, 10 পিকোমিটার সমান কত মিটার? হ্যাঁ, এটার জন্য আমাদের এই চারটি মনে রাখা দরকার আছে। খেয়াল করে দেখো 10 পিকোমিটার সমান কত মিটার। আমরা জানি 1 পিকোমিটার মানে হলো 10⁻⁻12 মিটার। তাহলে 10 পিকোমিটার সমান কত মিটার সেটা আমরা দেখব এখন। 10 মানে হলো 10 পিকোমিটার হলো ইন্টু 10⁻⁻12 এত মিটার। এটা এবং এটা গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা 10⁻⁻11 মিটার। তাহলে আমাদের এখানে আনসারটা হবে লাস্ট ঘ। এটা এই ক্যালকুলেশনটা আমি মুখে মুখে করে ফেলেছি, তুমি না পারলে অবশ্যই এটা ক্যালকুলেটরে করে নিবা। দেখো এখানেও আমাদের এই চারটি এখানে প্রয়োজন আছে, এই চারটি মুখস্থ রাখতে হবে। এখানে খেয়াল করে দেখো 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। এই বিষয়টা একটু টেকনিক্যাল, একটু মনে রাখতে হবে কিভাবে করতে হবে। 1 হেক্টো তোমাদের আমি একটা অত্যন্ত সহজ নিয়মে আমি এটা সলভ করে দিব, একটু খেয়াল করে দেখো। 1 হেক্টো সমান 10⁻²। ন্যানোর কত গুণ? ধরে নিলাম 1 হেক্টো সমান ন্যানোর x গুণ, x ইন্টু 10⁻⁻9। ন্যানো মানে 10⁻⁻9। তাহলে এখানে আমরা x এর মান বের করলে পেয়ে যাব এখানে ন্যানোর কত গুণ। তাহলে x ইকুয়াল টু কি হবে? 10⁻² ডিভাইড বাই 10⁻⁻9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 10⁻² ইন্টু 10⁻9, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 10⁻11। ঠিক এটা আছে কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটা আছে, এটা খ নাম্বার হবে আনসার 10⁻11। তোমরা বুঝতে পারছো তো? 1 হেক্টো সমান 1 ন্যানো, 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ, এরকম বললে কত গুণ বললে যে কত গুণ তার সাথে আমরা x গুণ করে দিব, তারপর আমরা x এর মানটা বের করলেই এটা সহজে বের হয়ে যাবে। নেক্সট, 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? ওই যে ঠিক আগের মতোই, তোমরা এটা একটু খেয়াল করে দেখো। 100 টেরামিটার অর্থাৎ 100 টেরামিটার, 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? 100 টেরামিটার সমান x ইন্টু x ইন্টু 10⁻⁻9। আচ্ছা, 10⁻⁻9। এখানে 100 টেরামিটার মিন্স 10⁻12। টেরা বলতে 10⁻12 বোঝায়। এখানে x ইন্টু 10⁻⁻9। এবার যদি আমরা x এর মানটা বের করি, x ইকুয়াল 100 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 10⁻⁻9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো 100 মানে 10⁻² ইন্টু 10⁻12, আর এখানে -9কে যদি উপরে নিয়ে যাই তাহলে হবে 10⁻9, -9টা প্লাস হয়ে যাবে। তাহলে এটা তুমি গুণ করে দেখো, 10⁻2 and 12 হলো 14, 14 আর 9 হলো 23। দেখি এই অপশনটা আছে কিনা। হ্যাঁ, এটা আছে, একদম লাস্টেরটা ঘ, 10⁻23। আশা করি বুঝতে পেরেছো। দেখো একই নিয়মের প্রায় আসে এই নিয়মটা। ওকে, এবার আমরা দেখব আয়তনের মাত্রা কোনটি। আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্যের মাত্রা l, প্রস্থের মাত্রাও l, উচ্চতার মাত্রাও l।
অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব এগুলির মাত্রা সব এল। এটা গুণ করলে l⁻³ অর্থাৎ l³ এখানে আনসার হবে প্রথমটা ক। নেক্সট খেয়াল করে দেখো ওজন এবং বলের মাত্রা কোনটি। এখানে বলিয়ে দেওয়া হয়েছে ওজন এবং বলের মাত্রা কোনটি। ওজন এবং বল একই রাশি, সেম মাত্রা সেম হবে ওজন এবং বল। তাহলে আমরা জানি বলের মাত্রা হলো F = ma, m হলো ভর আর হলো ত্বরণ। আবার লিখতে পারি আমরা ভর ইন্টু ত্বরণ সরণ বাই সময় স্কয়ার, সরণ বাই সময় স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি ভরের মাত্রা হলো m ইন্টু সরণের মাত্রা হলো l ডিভাইড বাই সময়ের মাত্রা হলো t²। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে ml t⁻²। এটা তোমরা অনেকে মুখস্থ রাখতে পারো, মুখস্থ করে রাখলেও হয়। এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখালাম কিভাবে মাত্রা বের করতে হয়। তাহলে এখানে আমাদের আনসার হবে ক ml t⁻²। নেক্সট খেয়াল করে দেখো একটি স্লাইড ক্লিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পাঠ এখানে পেলাম আমরা 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন 7 এবং যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক হলো 0.1 মিলিমিটার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে অঙ্কগুলি আমরা করার সময় এখানে প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে সেন্টিমিটার এককে, সেন্টিমিটার আর এখানে মিলিমিটার, দুইটা সেম এককে নিয়ে নিতে হবে। দণ্ডটির দৈর্ঘ্য কত? আচ্ছা, দণ্ডের দৈর্ঘ্য আমরা জানি L = m + v × vc। তাহলে m হলো প্রধান স্কেলের পাঠ 5 প্লাস ভার্নিয়ার সমপতন 7 আছে এখানে দেখো 7 × vc, vc মানে হলো 0.1 মিলিমিটার, এটা আমরা সেন্টিমিটার নিলে 0.01 সেন্টিমিটার হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব, অথবা 0.01 এটা আমরা মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারি। তাহলে 5.07 অর্থাৎ 5.07 সেন্টিমিটার হবে। তাহলে এটাই হবে আনসার 5.07 সেন্টিমিটার। এখানে আনসার হলো গ 5.07 সেন্টিমিটার। নেক্সট খেয়াল করে দেখো 7/22 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন 4 মিটার কিউব হবে। আচ্ছা, এটা বিষয়টা এতটা জটিল না, একটু খেয়াল করে দেখো। সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, এখন সিলিন্ডার আয়তনের সূত্র আমরা জানি V = πr²h। এটা হলো সিলিন্ডারের আয়তনের সূত্র। তাহলে এখানে সিলিন্ডার আয়তন দেওয়া আছে 4 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 7/22 আর সিলিন্ডারের ব্যাস কত হলে ব্যাস চেয়েছে, এখানে ব্যাস চেয়েছে। তাহলে এখান থেকে আমরা সহজ ব্যাসার্ধ বের করে এখান থেকে আমরা 2 দ্বারা গুণ করলে ব্যাস বের হয়ে যাবে। আয়তন দেওয়া আছে 4 অর্থাৎ এখানে 4 = পায়ের মান 22/7। কেন আমরা 22/7 দিলাম? এই যে এটার সাথে একটা রিলেশন করার জন্য। এবং আর হলো r², h হলো 7/22। তাহলে 22 কাটা 7 কাটা থাকে 4 = r²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r = 2 অর্থাৎ আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 2। তাহলে অতএব ব্যাস হবে d = 2r, তার মানে 2 × 2 = 4 অর্থাৎ 4 মিটার হবে ব্যাস। তাহলে আমরা অবশ্যই আনসার পেয়ে গিয়েছি, এখানে 4 মিটার হবে ব্যাস, খ হবে আনসার। নেক্সট খেয়াল করে দেখো এখানে একটি অনেক বড় একটি উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রশ্ন আনসার করতে হবে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের সময় মূল স্কেলের পাঠ দেওয়া আছে 5। এখানে খেয়াল করে দেখো মূল স্কেলের পাঠ দেওয়া আছে 5 এবং ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 16 ও মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিলিমিটার। মূল স্কেলের 19 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। ভার্নিয়ার ধ্রুবক কত? এটা আমাদের এত ঝামেলায় যাওয়া দরকার নাই। এক ঘরের দৈর্ঘ্যকে আমরা ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তাহলে এটা হলো এক ঘরের দৈর্ঘ্য হলো 0.5 আর এখানে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা হলো 20। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি ভার্নিয়ার ধ্রুবক VC = এত
তাহলে এটা ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 0 অর্থাৎ 0.025 মিলিমিটার, 0.025 মিলিমিটার, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়ে গেছি 0.025 মিলিমিটার। তাহলে এখানে আনসার হবে খ। তাহলে ভার্নিয়ার ধ্রুবক খ, আনসার 0.025 মিলিমিটার। নেক্সট, উদ্দীপকের যন্ত্রটির সাহায্যে, এখানে আমাদের ওই যে সেম উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটি আমি এখানে লিখি নাই, উপরেরটা থেকে আমরা সলভ করব। উদ্দীপকের যন্ত্রটির সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য 5.4 মিলিমিটার হয়। আচ্ছা, আমরা এখানে এই যন্ত্রটির দৈর্ঘ্য বের করি, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। এখানে আমরা যেটা বের করতেছি, উদ্দীপকের যন্ত্রের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য পাওয়া গেছে 5.4 মিলিমিটার। ওকে, এখানে আমরা দেখি যন্ত্রটির দৈর্ঘ্য এল মানে লেন্থ, প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, এম হলো 5, দেখো এম এর কোনো একক দেওয়া নাই এখানে, প্লাস ভি হলো ভার্নিয়ার সমপতন 16, আর ভিসি ইন্টু হলো 0.025। আচ্ছা, এত মিলিমিটার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই 5.4 মিলিমিটার। তাহলে আমাদের এখানে দেখি আনসার কোনটি, এখানে পাওয়া গেছে 5.4 মিলিমিটার। তাহলে এখানে আনসার হবে 1 নাম্বার। তারপরে দণ্ড সর্বনিম্ন 0.025 দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা পেয়েছিলাম এই যে খেয়াল করে দেখো, ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়েছিলাম 0.025, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক মানেই হলো এই যন্ত্র দ্বারা সর্বনিম্ন এই দৈর্ঘ্যের একটি বস্তু পরিমাপ করা যাবে বা এত দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। সেই ক্ষেত্রে এটি সঠিক, সর্বনিম্ন দৈর্ঘ্য মাপা যায় 0.025 মিলিমিটার। তাহলে 3ও সঠিক। তাহলে আমাদের এবার সঠিক হবে হলো 1 এবং 3। 1 এবং 3 কোনটা আছে? খ এর মধ্যে 1 এবং 3। নেক্সট, খেয়াল করে দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রুগজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট পাওয়া যায় 0.4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা 100 এবং যন্ত্রটির পিচ হলো 1 মিলিমিটার। এবার খেয়াল করে দেখো, বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়, অর্থাৎ বৃত্তাকার স্কেলের হুবহু মিলে যায় এরকম একটি নাম্বার চেয়েছে যেখানে হুবহু মিলে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা শর্টকাটে আমরা করতে পারি। খেয়াল করে দেখো, এখানে প্রথমে আগে আমরা লিস্ট কাউন্ট বের করব, অর্থাৎ লঘিষ্ঠ গণন বের করব। এল সি ইকুয়াল টু পিচ হলো যে 1 ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 যদি আমরা ভাগ করি তাহলে 0.01 মিলিমিটার, অর্থাৎ আমরা পিচ পেয়ে গেছি 0.01 মিলিমিটার। সরি, আমরা লঘিষ্ঠ গণন পেয়ে গেলাম 0.01 মিলিমিটার। এবার খেয়াল করে দেখো, বৃত্তাকার স্কেলের পার্টকে যদি আমরা লঘিষ্ঠ গণন দ্বারা ভাগ করি তাহলে বৃত্তাকার স্কেলের আমরা কত নম্বর দাগ মিলে গেছে সেটা আমরা পাবো। সেটাকে যদি আমরা সি ধরি তাহলে সি ইকুয়াল বৃত্তাকার স্কেলের পার্ট 0.4, আর যদি এখানে আমরা লঘিষ্ঠ গণন দ্বারা ভাগ করি 0.01, তাহলে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাই এখানে 40, অর্থাৎ এখানে আমাদের আনসার হবে 40। দেখি এখানে আনসার কোনটাতে 40 আছে, গয়ে আনসার আছে 40। ওকে, নেক্সট, খেয়াল করে দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় স্ক্রুগজের রৈখিক স্কেলের পার্ট, ঠিক সেম উদ্দীপকটাই এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে ওই উদ্দীপক দিয়ে এখানে জানতে চেয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমাকে বের করতে হবে, স্ক্রুগজের সাহায্যে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো না, ব্যাস বের করতে হবে। তাহলে ব্যাস হবে ডি ইকুয়াল রৈখিক স্কেলের পার্ট এই যে 2 মিলিমিটার, রৈখিক স্কেলের পার্ট 2 মিলিমিটার। খেয়াল করে দেখেন 2 মিলিমিটার, তাহলে রৈখিক স্কেলের পার্ট 2 প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট 0.4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2.4 মিলিমিটার। এটা আমরা পেয়ে গেলাম ব্যাস। তাহলে আমরা এখন ব্যাসার্ধ বের করব, আর ইকুয়াল টু ডি বাই 2 ইকুয়াল টু 2.4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1.2 মিলিমিটার।
এটা হলো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দ্বারা আমরা চিহ্নিত করি, তাই ইকুয়াল টু পাই আর স্কয়ার। পায়ের মান 3.1416 ইন্টু আর স্কয়ার হলো 1.2 স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 4.524 মিলিমিটার স্কয়ার। তাহলে দেখি এটা কোনটার সাথে মিলে যায়। এটা আসলে মিলে যায়, এটা মিলে যায় খ আনসার। আনসার খ এর সাথে মিলে যায় 4.524 মিলিমিটার স্কয়ার। নেক্সট খেয়াল করে দেখো, আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত। হ্যাঁ, আমরা জানি চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মানের অনুপাত হলো আপেক্ষিক ত্রুটি, তাহলে এটা অবশ্যই একটি অনুপাত। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, সত্যিকার ত্রুটির পরিমাণ। এটা আসলে অরিজিনালি যেখানে ত্রুটি আছে সেখান থেকে সেটার পরিমাপ আমরা করতে পারি, এটা আসলে একটা ত্রুটির পরিমাপই। নাম্বার 2 আনসার। নাম্বার 3, সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, অর্থাৎ আপেক্ষিক ত্রুটিটা সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, কারণ ভার্নিয়ার স্কেলটা বেশি নিখুঁত, এখানে ত্রুটিটা কম হয়। তাহলে 3 হবে সঠিক। তাহলে 1, 2, 3 এখানে আনসার হবে আমাদের ঘ। খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5 একক হলে পরিমাপ করা মান কত হবে? পরিমাপ করা মান, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র থেকে আমরা জানি, প্রথমে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি আর এখানে পরিমাপ করা মান ইনটু 100%। এই সূত্রে বসাইলে আমাদের হয়ে যাচ্ছে, আমাদের দরকার পরিমাপ করা মান। তাহলে খেয়াল করে দেখো, আপেক্ষিক ত্রুটি কত দেওয়া আছে এখানে? আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 10%, চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 5, আর এখানে পরিমাপ করা মান আমরা ধরি পরিমাপ করা মান x আর ইনটু 100%। এখানে খেয়াল করে দেখো, আমরা একটু ক্যালকুলেশন করি। এই পার্সেন্টেজ বাদ দিয়ে দিলাম, এখানে 0 আর একটা 0 বাদ দিয়ে দিলাম, আর উপরে থাকে 5 এবং 10 50, এখানে x আর 1 গুণ করে দিলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 50, অর্থাৎ পরিমাপ করা মান হলো 50। এখানে 50 আছে, অবশ্যই খ নাম্বার আনসার। নেক্সট এখানে খেয়াল করে দেখো, আয়তনের আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির মানের প্রায় কত গুণ হবে? তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটিকে আমাদের ধরা হয় 3, আর ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিকে ধরা হয় 2। এটা 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল, এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 1.5। তাহলে এখানে আমাদের আনসার হবে 1.5। এই যে গ হবে আনসার 1.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এমসিকিউ গুলা তুমি কাগজ কলম নিয়ে বসবে এবং ভালোভাবে দেখবে। যদি ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, আশা করি এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা মনে করো তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।